শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা কলাম শেয়ার করেছেন বিদেশি পত্রিকার AFP কানাডা। এ নামে কোনো নিউজ পোর্টাল আগে দেখি নাই, ভিতরে ঢুকে দেখলাম তেমন একটা কিছুই নাই। ঋণ খেলাপি হওয়ায় কুমিল্লার 4 আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুল হাসান মুন্সী। এই আসনে তার প্রতিপক্ষ প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেন? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। গণভোট নিয়ে ডক্টর ইউনূস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সরকার কার্যত সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে। দর্শক, খেলা কি তাহলে অবশেষে জমেই গেল? হ্যাঁ, খেলাটা অবশেষে জমেই গেছে। যেই খেলার আশায় ছিল সাধারণ জনতা, অবশেষে সেই খেলাই এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে স্বচক্ষে, আয়নার মতো চকচকা। সেই খেলাই দেখতে পাচ্ছে, যেই খেলাটা দেখার জন্য জনতা এতদিন অপেক্ষায় ছিল এবং অপেক্ষায় এখনো আছে। দর্শক, সেই খেলাটা কি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনতা, আমজনতা, নারী পুরুষ, অধিকাংশ মানুষ, সবাই বলবো যে সবাই না, অধিকাংশ মানুষ আগামী নির্বাচনে বাংলাদেশের সরকারি ক্ষমতায় সরকারে দেখতে চায় একজন ইসলাম প্রিয় মানুষকে। সকলের মনের আশা, সকলের মনের তামান্না, বিগত দিনে আমরা সব দেখেছি, এবার দেখতে চাই নতুন একটা দলকে, নতুন একটা সরকারকে, যারা ক্ষমতায় বসলে দেশের দুর্নীতি, দেশের রাহাজানি, দেশের খুন গুম, দেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ সবকিছু নির্মল হবে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলার আপনারা সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয়, কে জিতবে? চোখ বন্ধ করে হয়তো বলে দেওয়া যাবে কারা জিতবে। কিন্তু যারা গত 16 মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি, বিজয় লাভ তো প্রশ্নই আসে না। এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের একটি অফিস ছাড়া বাংলাদেশে খোলার সুযোগ ছিল না, সেটা জামায়াত ইসলামী বলি, ছাত্র শিবির বলি, কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। সেই দলটি 24 জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে প্রমাণ পায়। এর কারণটা কি আসলে? আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে, কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে। অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমাদের ভুলগুলো কোথায়, সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখলাম, সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির। অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি। তার মানে কি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিধস বিজয় পাবে? এই প্রশ্নটা এখন সবার মনে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান। তিনি প্রায় 17 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেন? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। এক, জুলাই বিপ্লবের পর জামায়াত এবং শিবিরের নজর ছিল, তারা তাদের দলকে গোছানোর চেষ্টা করেছে। তারা ফ্যাসিজমের যেই নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে, সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে, মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে। এবং এই 16 মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো, এই 16 মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে। শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে।
কখনো জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে, বিজ্ঞান মেলা করেছে, মেডিকেল ক্যাম্প করেছে, ইফতার প্রোগ্রাম করেছে, অর্থাৎ শিবির একটার পর একটা চমক দেখিয়েছে। আর সেই সময়টা ছাত্রদল ব্যস্ত ছিল টেন্ডার দখলদারিত্ব নিয়ে। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। সেটি হচ্ছে বোধহয় এবার। বিএনপির অনেকেই মনে করছেন যে 12 তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না। মনে করছেন যে জামাত শিবির 20-30টা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে। এটা আমার অনেক বন্ধুরা বলেন। আমি তাদেরকে বলি যে 12 তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন? বরং 12 তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকেন। 12 তারিখে আসলে কি হবে এটা একটা সিমটম যদি আমরা খুঁজি, আমরা কি দেখবো? বাংলাদেশের প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে। তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে? এই যে ছাত্র সংগঠনগুলো, এরা কারা? এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে? এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল, ছাত্রদল নিজেরা অন্তর্কোন্দলে লেগে গেছে, নিজেরা নিজেদের মারছিল, পাথর দিয়ে মারছিল, অমুকটা দখল করছিল, অমুকটা কেড়ে নিচ্ছিল, অমুকের বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি এগুলো করছিল। যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকশ হয়েছে। পক্ষান্তরে যারা জামাত শিবিরকে পছন্দ করতে না, তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে। কারণ ইউনূস সরকার যেদিন ক্ষমতায় বসছেন, কার্যত অনেকেই বলছেন যে জামাত শিবির ক্ষমতায় আছে। তার মানে হলো জামাত শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে। এখন মানুষের যারা সাধারণ পিপল, তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে তারা কি করতে পারে। এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে, এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি, দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে। অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্রদলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো। তার জনপ্রিয়তা এত বেশি ছিল, কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে, তিনি ছাত্রদলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন। তার মানে এই ছাত্রদল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই বিষয়টা আসলে? এত বড় একটা ছাত্র সংগঠন, এত জনপ্রিয় একটা সংগঠন, দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন? এটা আসলে বিএনপিকে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে। যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল, আমরা অনেক কিছু করে ফেলবো, আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে। এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে। পাশাপাশি ছাত্রদলের কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা, ক্লিন ইমেজের ছাত্র আনা, পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারেক রহমানের এখন দায়িত্ব হয়ে গেছে। এই আদু ভাইদের দিয়ে এই রাজনীতি আর চলবে না। আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহড়া আমরা মোটামুটি পেয়ে গেছি। প্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না। জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায়, যে পরিচ্ছন্ন ধারায়, যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে, বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে। বিএনপি, আমি বারবার এই কথাটা বলি, বিএনপি সবসময় আওয়ামী লীগের এগেনস্টে রাজনীতি করেছে। আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম, কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম। এই 16 মাস জনগণকে, দেশবাসীকে, ছাত্র জনতাকে জামাত যে সারপ্রাইজগুলো দিয়েছে, এটা জনগণ আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে। আমরা যত যাই বলি না কেন, 71 ইস্যু, রক কাটা ইস্যু, হ্যাঁ কি বলে ধর্মান্ধের ইস্যু, এগুলো জনগণ খায় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে নারায় তাকবীর স্লোগানের জন্য হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল, সেই মেয়েটি বিজয় লাভের পর নারায় তাকবীর স্লোগানটি আবার উচ্চারণ করেছে চোখের অশ্রু দিয়ে। হাজারো মানুষ বাহবা দিয়েছে। নারায় তাকবীরের শক্তি কতটুকু সেটা আবারও সেই মেয়েটি দেখিয়েছে, সেই বোনটি দেখিয়েছে। যে আওয়ামী লীগ নারায় তাকবীর কিংবা ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে, কেন যেন সেই ন্যারেটিভে পা দিয়েছে আমার প্রিয় দলটি। বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ইসলাম। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা কলাম শেয়ার করেছেন বিদেশি পত্রিকার AFP কানাডা। এ নামে কোনো নিউজ পোর্টাল আগে দেখি নাই। ভিতরে ঢুকে দেখলাম তেমন একটা কিছুই নাই, ওই যে সংবাদ টংবাদ কিছুই নাই, অনেক পুরান সংবাদ আছে এরকম। তো কলামটা যে লিখেছে তার নাম হচ্ছে জ্যাক রেমন্ড, ছবিও দেওয়া আছে, কিন্তু এই জ্যাক রেমন্ড নামে এই ছবিযুক্ত কোনো লোক আমি গুগলে সার্চ করে পেলাম না, লিঙ্কডইনে পেলাম না, চ্যাটজিপিটিতে পেলাম না। আপনারা জানলে বলতে পারবেন। তো এই সব কলাম লেখার মানেই হচ্ছে আসলে এগুলো কিন্তু পেইড কলাম। এগুলো ভুতুরে লেখক দিয়ে কলাম লিখিয়ে চেষ্টা করে আর কি বহির্বিশ্বকে দেখিয়ে যে তুই ইংরেজিতে লিখছে, ঠিকই তো লিখছে, তো যাতে একটা জনমত তৈরি করা যায়, বহির্বিশ্বে একটা মত তৈরি করা যায় এগুলো। এবং আওয়ামী লীগ ইতিপূর্বে এরকম বহু করেছে। যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই প্রচুর ভুতুরে লোকজনকে দিয়ে এই ধরনের কলাম টাকার বিনিময়ে লেখাতো, এখনো সেই কাজই করতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে আমি এগুলো পড়ি কেন? ওই কারণে যে আওয়ামী লীগের মনোভাবটা জানার জন্য। যদিও এই AFP কানাডা এটা একটা অখ্যাত কুখ্যাত পোর্টাল, এখানে টাকা পয়সা দিলে আপনি যে কোনো নিউজ করতে পারবেন। এবং এই জ্যাক রেমন্ড নামে কেউ নেই আমার, মোটামুটি আমি কনফার্ম, যদি আপনি চিনে থাকেন আমাকে জানাবেন।
আমার ভুলটা ধরিয়ে দিবেন। কিন্তু এই যে কলামটা লেখা হয়েছে, এই কলামে যা যা লেখা হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের মনের কথা, এবং তারা এভাবেই কিন্তু করতেছে। এই কলামটা কিন্তু আওয়ামী লীগ বাংলায় লিখেছে, লিখে কাউকে দিয়েছে, সেই কলামটা ইংরেজিতে অনুবাদ করে তারপর জ্যাক রেমন্ড নামে ছাপিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ফরমাশি কলাম, কিন্তু এই কলামের মাধ্যমে আমরা এই যে ভারতকে দিয়ে বাংলাদেশকে কি বিপদে ফেলতে চাচ্ছে এটার একটা ইঙ্গিত আমরা এই কলামে পেতে পারি। তো আসুন কলামটা পড়ি। কলামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তো কলামে লিখেছে, এই বাংলাদেশ ইলেকশন এক্সক্লুডস 60% অফ ভোটার্স, ইন্ডিয়া পেজ দ্য প্রাইস। মানে বলতেছে যে বাংলাদেশের 60% ভোটারকে যদি বাদ দিয়ে ভোট হয়, মানে এখানে লিখছে যে আওয়ামী লীগের নাকি 60% জনসমর্থন, তাহলে ভারতকে কিন্তু এর মূল্য দিতে হবে। মানে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। হাউ এ সেম ভোট নেক্সট ডোর কুড রিশেপ সাউথ এশিয়া সিকিউরিটি ম্যাপ। মানে একটা ভুয়া ইলেকশন প্রতিবেশী দেশে, এটা এই দক্ষিণ এশিয়ার পুরো নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে। মানে বিশাল বড় ব্যাপার। বাংলাদেশে আওয়ামী লীগের মতে যে ইলেকশন হতে যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে, এটা একটা ভুয়া ইলেকশন, এবং ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই ভুয়া ইলেকশনটা ভারত হতে দেয়, তাহলে কিন্তু এই পুরো দক্ষিণ এশিয়ারই কিন্তু নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। তো এখানে লিখেছে, বাংলাদেশ এমন একটি নির্বাচনী কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং প্রায় 60% ভোটারের রাজনৈতিক আবাসস্থল আওয়ামী লীগকে বাদ দিতে হবে। আওয়ামী লীগ নাকি বৃহত্তম রাজনৈতিক দল এবং 60% লোকই আওয়ামী লীগের সমর্থক। তো এই ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠিত একটি নির্বাচন গণতান্ত্রিক বৈধতার অভাব হবে এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের সরাসরি বিরোধিতা করবে। কিন্তু এর পরিণতি গণতান্ত্রিক রীতিনীতির বাইরেও বিস্তৃত। বাংলাদেশে একটি একতরফা নির্বাচন ভারতের জন্য সরাসরি কৌশলগত ঝুঁকি বহন করে, যার মধ্যে রয়েছে ভারতপন্থী রাজনৈতিক শক্তির প্রান্তিকীকরণ, মানে ভারতপন্থী রাজনৈতিক শক্তি মানে আওয়ামী লীগকে একেবারে কোন ঠাসা করে দেওয়া, এবং পাকিস্তানপন্থী ইসলামী শক্তির পুনরুত্থান। এবং এই ইসলামী শক্তি নাকি পাকিস্তানপন্থী। আমরা 90% মুসলমান, তাই না? এখানে কেউ ইসলামী রাজনীতি করতেই পারে, পাবলিক ভোট দিলে দিবে, না দিলে নাই। এবং ইসলামপন্থী রাজনীতি মানেই হচ্ছে এদের চোখে পাকিস্তানপন্থী। তো পাকিস্তানপন্থী ইসলামপন্থী শক্তির পুনরুত্থান, ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার অস্থিরতা বৃদ্ধি এবং ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের জন্য ঝুঁকি বৃদ্ধি, এটিকে যদি ভারত মনে করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তাহলে কিন্তু ভারত একটা গুরুতর ভুল করবে। ভারত যদি মনে করে কি দরকার, বাংলাদেশে যা হচ্ছে এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে ভারত গুরুতর ভুল করবে বলে এখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই ভুয়া নির্বাচন কেন ভারতের নিরাপত্তা সমস্যা হয়ে উঠবে? বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিজস্ব নিরাপত্তা পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্য, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত জুড়ে। কয়েক দশক ধরে ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং কৌশলগত প্রয়োজনীয়তা। মানে ভণ্ডামি কারে কয় দেখেন। মানে গত কয়েক বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন। এই অন্তর্ভুক্তিমূলক শাসন গত 15 বছর ধরে ভারত একতরফা ভাবে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে। শেখ হাসিনা তিনটা ভুয়া ইলেকশন করে, অন্য দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করে বারে বারে জয়ী হয়েছে। তখন কোথায় ছিল অন্তর্ভুক্তিমূলক? এখন বলতেছে কলামে যে গত 15 বছর ধরে নাকি ভারত বুঝতে পেরেছে যে অন্তর্ভুক্তিমূলক শাসন কেবল একটি গণতান্ত্রিক পছন্দই নয়, বরং এটি কৌশলগত প্রয়োজনীয়তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের অবিচল অবস্থান আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা এখন দেখতেছি যে বাংলাদেশে রাজনৈতিক বর্জন, অস্থিতিশীলতা, চরমপন্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ইন্ধন যোগাচ্ছে। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার থাকলে বাংলাদেশ স্থিতিশীল, প্রতিনিধিত্বশীল সরকার এবং ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সন্ত্রাস বিরোধী সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক একীকরণকে সক্ষম করেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান নির্বাচনী রোডম্যাপ সেই যুক্তি ভঙ্গ করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে, অর্থপূর্ণ প্রতিযোগিতা দূর করে এবং জনমতবিহীন সরকার গঠনের ঝুঁকি তৈরি করে। মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এই সরকার হবে পুরোপুরি নাকি জনমতবিহীন সরকার। এই ধরনের নির্বাচন দেশের বৈধতাকে ক্ষুণ্ণ করবে এবং সমগ্র বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি করবে, এবং যার পরিণতি ভারতকে ভোগ করতে হবে। ভারতকে ভয় দেখায়। আওয়ামী লীগকে বাদ দেওয়া ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থী শক্তির জন্য দরজা খুলে দেয় এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে অপসারণ একটি রাজনৈতিক শূন্যতা যেহেতু তৈরি করেছে, সুতরাং সেই শূন্যস্থানটা আসলে ইসলামপন্থী এবং পাকিস্তানপন্থীদেরকে দিয়ে পূরণ করা হচ্ছে, যাদের আদর্শিক চিন্তাভাবনা এবং ভূরাজনৈতিক সারিবদ্ধতা ভারতের জন্য, ভারতের নিরাপত্তার জন্য স্পষ্ট ঝুঁকি তৈরি করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ হওয়ার কারণগুলো কি? একটি হচ্ছে ইসলামী দলগুলির পূর্ণ প্রবেশ। ঐতিহাসিকভাবে এই ইসলামী দলগুলো ভারত বিরোধী অবস্থানের সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বছরের পর বছর নিষেধাজ্ঞার পর মূলধারা রাজনীতিতে পুনরায় প্রবেশ করেছে এই চরমপন্থী জামাত ইসলাম, এবং এ তরুণদের মধ্যে ভারত বিরোধী সাংগঠনিক যোগাযোগ প্রসারিত হচ্ছে। দুই হচ্ছে নিষিদ্ধ চরমপন্থী নেটওয়ার্কগুলোর পুনরুত্থান। দীর্ঘদিন ধরে গোপনে থাকা হিজবুত তাহরির উগ্র ইসলামী শাসনের আহ্বান জানিয়ে এবং স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে প্রচারণা কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং উত্তরণ পরবর্তী অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে নেটওয়ার্ক পুনর্গঠন করেছে। তৃতীয় হচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর রাস্তার শক্তি। হেফাজত ইসলামের মতো সংগঠনগুলি গণবিক্ষোভ সংগঠিত করার, ধর্মনিরপেক্ষ শাসনের উপর চাপ সৃষ্টি করার এবং ভারত বান্ধব নীতির জন্য
রাজনৈতিক স্থান সংকুচিত করার নতুন ক্ষমতা প্রদর্শন করেছে। 4 নম্বরে পাকিস্তান সংযুক্ত জঙ্গি আখ্যান। নিরাপত্তা প্রতিবেদনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত নতুন আলোচনা এবং যোগাযোগ তুলে ধরা হয়েছে, যেখানে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশনাল করিডোর হিসাবে ক্রমবর্ধমানভাবে চিত্রিত করা হচ্ছে। দেখেন, এখানে বলা হচ্ছে বাংলাদেশের কিছু গোষ্ঠী নাকি পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে এদের সঙ্গে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে এই বাংলাদেশের ভিতর থেকে ভারতকে আক্রমণ করার জন্য নাকি নতুন চক্রান্ত করতেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা এবং বর্তমান সরকারের উপদেষ্টারা নাকি সবসময় ভারতকে দায়ী করে যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে এবং এটা করে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতেছে। আরেকটি হচ্ছে পাকিস্তানের কৌশলগত যোগাযোগ। পাকিস্তানি কর্মকর্তারা এবং বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে একটা বর্ধিত কূটনৈতিক এবং সামরিক সম্পৃক্ততা একটা সম্ভাব্য পুনর্বিনাশের ইঙ্গিত দেয় যে পাকিস্তানের সঙ্গে এরকম দরহম মরহম চলতে থাকলে ভারতের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।